সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নবম এবং দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় থেকে আমরা সমবায় সমিতি নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সমবায় সমিতি কি এবং সমবায় সমিতির বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে সমবায় সমিতির গঠন প্রক্রিয়া এবং সমবায় সমিতির মূল নীতি নিয়ে আলোচনা করব। যদি সময় থাকে তাহলে আমি তোমাদের সাথে সমবায় সমিতির সমস্যা সমূহ নিয়েও আলোচনা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। সমবায় সমিতির গঠন প্রণালী। আমরা বলছিলাম যে সমবায় সমিতি হচ্ছে সকলের তরে সকলে কাজ করবে, একতাবদ্ধ হয়ে কাজ করবে, যেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের আর্থিক সহযোগিতা নয়, বরং পারস্পরিক কল্যাণ সাধন। সবাই সবার জন্য কাজ করবে, ভালো কাজ করবে, তাদের সবারই ভালো হবে, কল্যাণ হবে, সেই উদ্দেশ্যে সমবায় সমিতিতে গঠন করা হয়। সেই গঠনটা আমরা কিভাবে করব, সমবায় সমিতির সেই গঠন প্রক্রিয়াটা কি, চলো আমরা দেখি। আমরা বলেছিলাম যে সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন দ্বারা গঠিত ও পরিচালিত হচ্ছে। 2001 সালের সমবায় আইনের যে আইন আছে তাতে বলা হচ্ছে যে সর্বপ্রথম সমবায় গঠন করতে গেলে উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ করবে কারা? স্বপ্রণোদিত হয়ে সর্বনিম্ন 20 জন মানুষ, যারা সাবালক সুস্থ মস্তিষ্কের 20 জন মানুষ একত্রিত হয়ে নিজেদের পারস্পরিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করবে এবং সর্বনিম্ন 6 জন ব্যবস্থাপক সেখানে থাকবে। সর্বোচ্চ 12 জন ব্যবস্থাপক থাকবে। এই 6 জন, সর্বনিম্ন এই 6 জন নিয়েই আমরা কিন্তু উদ্যোগ গ্রহণ পর্যায়টা গঠন করব। এই উদ্যোগ গ্রহণ পর্যায়ে যে 6 জন ব্যবস্থাপক থাকবে, সর্বনিম্ন যে 6 জন ব্যবস্থাপক থাকবে বা তার চেয়ে বেশি যে ব্যবস্থাপকগণ থাকবে, তারা সেই সমবায় সমিতির নাম কি, উদ্দেশ্য কি, কিভাবে মূলধন ঘটিত হবে, কিভাবে পরিচালিত হবে, কারা কারা পরিচালনা করবে, কার কি ধরনের দায়িত্ব থাকবে, যাবতীয় বিষয়গুলি এই উদ্যোগ গ্রহণ পর্যায়ে নির্দিষ্ট করে ফেলবেন। তারপরে শুরু হবে নিবন্ধন পর্যায়। নিবন্ধন পর্যায়ে নিবন্ধন অফিসে যেতে হবে। সেইখানে নির্দিষ্ট একটা নিবন্ধন ফর্ম আছে, সেই নিবন্ধন ফর্মটি পূরণ করতে হবে। সেই 3টি নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে সেটা কি করতে হবে? নিবন্ধন অফিসে জমা দিতে হবে। নিবন্ধন অফিস সেই নিবন্ধনের যাবতীয় তথ্যাবলী সঠিক আছে কিনা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে সেইগুলো আবার যারা নিবন্ধন করার জন্য এসেছে তাদের কাছে দিবে। তাদের কাছে যখন নিবন্ধিত হয়ে সেইগুলো যাবে, তারপরেই তারা কার্য আরম্ভ করতে পারবে। নিবন্ধন পত্র পাওয়া ছাড়া সমবায় সমিতি কার্য আরম্ভ করতে পারবে না কোনোভাবেই। যখনই নিবন্ধন পাবে তখনই শুধুমাত্র সমবায় সমিতি তার কার্য আরম্ভ করতে পারবে। নিবন্ধন পর্যায়ে পাওয়ার পরে কার্য আরম্ভ পর্যায়ে নিবন্ধন পাওয়ার পরই তারা নিবন্ধন কার্য আরম্ভ শুরু করলো। তাহলে দেখা যাচ্ছে যে সমবায় সমিতি বাস্তবিক অর্থে কিন্তু গঠন প্রক্রিয়াটা অতটা জটিল না, কিন্তু আইনের আওতায় নির্ধারিত ফর্মে নির্দিষ্ট মানুষজন নিয়ে একত্রিত হয়েই কিন্তু আমাদেরকে এটি গঠন করতে হবে। তাহলে সমবায় সমিতির মূল নীতিগুলো কি, কি উদ্দেশ্যে সমবায় সমিতি গঠিত এবং পরিচালিত হচ্ছে? সমবায় সমিতির কয়েকটা মূল নীতি রয়েছে, যে নীতিগুলো ওরা স্লোগান হিসেবে ব্যবহার করে বা সবসময় বলে। সেগুলো হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, একতাই বল, 10-এর একসাথে কাজ, সমঝোতার সাথে কাজ করা। সেই রকম বিষয়গুলো আমরা যখন পর্যালোচনা করব তখন আমরা খুঁজে পাই যে সমবায় সমিতির মূল নীতিগুলো হচ্ছে একতা। সবার আগেই আসে কিন্তু একতার কথা। সমবায় সমিতি কিন্তু
আমি প্রথম থেকে বলে আসছি যে এটা ঐক্যবদ্ধ সংগঠন, সর্বনিম্ন সদস্য সংখ্যা যেখানে 20 জন, সেইখান থেকে একত্রিত হয়ে যতজন ইচ্ছে মানুষ একসাথে একত্রিত হতে পারবে, একতা হয়ে একতাবদ্ধ হতে হবে। সেই যারা ব্যবস্থাপক থাকবেন তারা যে মূলনীতির কথা বলবেন বা যারা যেই কথাটার কথা বা যে বিষয়টা নির্ধারণ করে দিবে সেই বিষয়ের উপরে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, একতা থাকতে হবে। তারপর বলছে যে সাম্য, এখানে সাম্যতা মানে হচ্ছে যে সবাই সমান। আমি সমবায় সমিতির একজন সদস্য, সেই সদস্য বলে আমি যে অধিকারটা প্রতিষ্ঠা করব বা আমি যে অধিকারটা পাবো, একজন কোষাধ্যক্ষ বা অন্য আরেকজন যার শেয়ার সংখ্যা হয়তো একটু বেশি, সেই যে খুব বেশি সুযোগ সুবিধা পাবে তা কিন্তু না। এখানে সবাই সমান, সমশ্রেণীর মানুষ যেহেতু এখানে একত্রিত হচ্ছে, তাই সমমনা সকলেই কিন্তু এখানে সমান অধিকার সম্পন্ন, সবাই সাম্যতা প্রতিষ্ঠিত হয় এইখানে। তারপর বলছি আমরা সহযোগিতা, যে এখানে একজন আরেকজনকে সহযোগিতা করবে। কেউ বিপদগ্রস্ত হলে অন্য কেউ যে হাত পা গুটিয়ে বসে থাকবে এমন কিন্তু না, সবাই সবাইকে সহযোগিতা করবে, সহযোগিতাপূর্ণ মনোভাব এখানে থাকবে। তারপর আমরা বলছি যে সততা, সমবায় সমিতি একটা নিম্ন পর্যায়ের মানুষদের মধ্যে শুধুই মাত্র পারস্পরিক কল্যাণ সাধনের উদ্দেশ্যেই গঠিত হয়। সেইখানে সততাই তাদের মূলধন বলা যায়, মূল হাতিয়ার। কারণ সেই সর্বনিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে খুব বেশি কিন্তু অর্থ তাদের নেই, তাদের মূল যে শক্তি, তাদের মূল যে মূলধনটা সেটা হচ্ছে তাদের সততা। সেই জন্য সমবায় সমিতিটাকে বলা হয় যে সততার কেন্দ্রবিন্দু। যেখানে সততা থাকবে না সেই সমবায় সমিতিটা খুব বেশি দিন কিন্তু পরিচালিত হওয়ার কোনো সুযোগ নেই। তারপর বলছে আস্থা ও বিশ্বাস, সমবায় সমিতিতে একজন আরেকজনকে উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এখানে আস্থা এবং বিশ্বাসের উপরেই কিন্তু সমবায় সমিতিটা গঠিত হয়, পরিচালিত হয়। এটার মূলধনটাই হচ্ছে এই আস্থা এবং বিশ্বাস। আস্থা এবং বিশ্বাস না থাকলে সমবায় সমিতি বেশি দিন চলতে পারে না। তারপর আমরা বলছি যে গণতন্ত্র, সমবায় সমিতির মূল বিষয় হচ্ছে যে সবাই গণতান্ত্রিক মনোভাবাপন্ন, সবাই সবার কথা বলবে, সবাই সবার মতামত দিবে। পরিচালক বা যারা ব্যবস্থাপনা কমিটির যারা, তারা তাদের সবার মতামত শুনবে, সবার সবার কথা শুনবে। শোনার পরে সেই শোনা থেকে যেই পদক্ষেপটা বা যে বিষয়টা তাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে তারা সেটাই নিবে, সেটাই বলছে গণতন্ত্র। তারপর বলছে যে সমভোটাধিকার, এখানে সবার ভোটাধিকার সমান, কারো ভোটাধিকার আর কেউ ভোটাধিকার বেশি, কারো শেয়ার সংখ্যা বেশি বলে সে বেশি ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা পাবে এমন কিন্তু না। কেউ কম শেয়ার ক্রয় করেছে বলে তার আর কম ভোটাধিকার থাকবে এরূপ না, সবাই সমান ভোটাধিকার সম্পন্ন। তারপর বলছে যে নিরপেক্ষতা, সমবায় সমিতি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। এখানে কারো প্রতি কারো কোনো পক্ষপাতিত্ব দেখানোর কোনো সুযোগ নেই। যদি পক্ষপাতিতা দেখানো হয় তাহলে কিন্তু সমবায় সমিতিটা বেশি দিন চলে না বা চলা সম্ভব না। এখানে সবাই সমান, নিরপেক্ষভাবেই বিচার বিশ্লেষণ করতে হবে, নিরপেক্ষভাবেই সাহায্য সহযোগিতা করতে হবে। একজন আরেকজনের জন্যই এই মনোভাবাপন্ন এই মূলনীতিগুলো নিয়েই সমবায় সমিতি গঠিত হয়। আমরা বলছিলাম যে সমবায় সমিতির সমস্যাগুলো কি। আমাদের দেশে এত প্রায় 1,85,000-এর উপরে সমবায় সমিতি আছে, কিন্তু এত বেশি সমবায় সমিতি থাকার পরেও আমরা কেন তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এত নাজুক হয়ে আছে? সেই হিসেবে তো আমাদের পারস্পরিক কল্যাণ সাধনটা অনেক বেশি হওয়ার কথা। হ্যাঁ, এই কথা সত্য যে আমরা অনেক সমবায় সমিতি গঠন করছি, কিন্তু সেইগুলো সবগুলোই যে চলমান আছে বা সবগুলোই যে প্রতীয়মান আছে এমনও না। অনেক সমবায় সমিতি কিন্তু খুব তাড়াতাড়ি বিলোপ সাধিত হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের দেশে মানুষগুলো, নিম্ন আয়ের মানুষগুলো পারস্পরিক
আস্থা এবং বিশ্বাস এটা রাখতে পারছে না। আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছি না, একজন আরেকজনের উপর আস্থা রাখতে পারছি না। আবার একইভাবে সততারও খুব অভাব দেখছি। আমরা যখন সমবায় সমিতির সমস্যাগুলো কি, সমবায় সমিতির গুলোর সাথে যখন কথা বলতে যাই, তখন সবসময় ওই কথাটাই আমরা জানতে পাই যে এরা অনেক অবৈধ কর্মকাণ্ড বা 2 নম্বরই বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়ে। আসলে এই যে সততা নষ্ট হয়ে যাওয়া, এইটার জন্যই কিন্তু সমবায় ব্যবসায়ের বিলোপ সাধিত হয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য সেই সততা কিন্তু ধরে রাখতে হবে। সততার আসলে মূল্য এত বেশি যে যেটা টাকার অঙ্কে কখনো গোনা যায় না, কিন্তু সেটা যদি রাখা যায় তাহলে সেটা অনেক বড় একটা মূলধন। তারপর বলছে যে সমবায় সমিতির মধ্যে এখন আর একতাটাও দেখা যায় না, নিরপেক্ষতাও দেখা যায় না। এখন সাহায্য সহযোগিতা সবাই করে, কিন্তু যে যার কাছ থেকে বেশি সুবিধা পাবে, অথবা দেখা যায় যে ব্যবস্থাপক হয়তো ব্যবস্থাপনার এমন কারো কাছে, এমন সদস্যদের এমন কারো কাছে হয়তো বা সুযোগ সুবিধা বেশি পাবে, সেই আশায় ওনারা সেই নিরপেক্ষতাটা আর রাখছেন না, যার দরুন যে সমবায় সমিতিটা আর টিকে থাকছে না। তাহলে আমাদের দেশের মতো একটা জনবহুল দেশে সমবায় সমিতির মাধ্যমে কিন্তু আমরা আমাদের পারস্পরিক কল্যাণ সাধনের মাধ্যমে দেশের অর্থনীতি, নিজেদের ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব ছিল। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারের যে জিনিসগুলো তৈরি করছি, স্বল্প আমরা হয়তো ঝুড়ি বানাচ্ছি, কেউ হয়তো বা মাছ ধরছে, কেউ হয়তো বা পাটের তৈরি শিল্প তৈরি করছে, কেউ বা নকশি কাঁথা বানাচ্ছে, এই সবগুলো যদি আমরা আলাদা আলাদা করে বিক্রি করতে যাই তাহলে কিন্তু আমরা সেইভাবে তেমন কোনো লাভবান হই না। কিন্তু আমরা যখন একটা সংঘবদ্ধভাবে, একটা ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু অনেক বেশি ব্যবসায়ী সুবিধা পাওয়ার সুযোগ থাকে, বা আমাকে কেউ খুব সহজে ঠকিয়েও নিতে পারবে না। একসাথে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমার ব্যবসায়িক মুনাফা লাভটাও যেমন হবে, ঠিক তেমনি ভাবে আমাকে খুব সহজে কেউ ঠকিয়ে প্রবঞ্চনা করে আমাকে কেউ ঠকিয়ে যেতে পারবে না। তো সেই জন্য আমরা সমবায় সমিতির প্রয়োজনীয়তা অনুভব করি আমাদের মতো দেশে, যেখানে সবাই ক্ষুদ্র 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 কাজে নিজেরা জড়িত, যেখানে খুব বড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বড় কোনো সংগঠন আমরা তেমন চোখে পাই না। ইদানিং হয়তো হচ্ছে কিছুটা, কিন্তু তারপরও সেই একদম ছোট ছোট আকারের যেই কর্মসংস্থানগুলো আছে সেগুলোর তুলনায় সেটা নিতান্তই নগণ্য। তো এই স্বল্প স্বল্প ছোট ছোট ক্ষুদ্র আকারের এই কাজ মানুষগুলো যদি একত্রিত হয়ে কাজ করতে পারে তাহলে নিজেদের কল্যাণ সাধন করা খুব বেশি অসম্ভবের বিষয় না। কিন্তু সেটা হচ্ছে না শুধুই মাত্র কিছু স্বার্থান্বেষী মানুষদের জন্য, যারা সব জায়গায় নিজেদের স্বার্থ দেখতে দেখতে এমন হয়ে গেছে যে যেই ব্যবসায়ের মূলধন আমরা সততা, নিরপেক্ষতা, নিরবিচ্ছিন্নতা, একতা বলছি, সেইগুলোকেও ধ্বংস করে দিচ্ছে। এতে মানুষ হিসেবেও আমরা কিন্তু একজন আরেকজনকে সহযোগিতাটা করছি না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে সমবায় সমিতির সুবিধা এবং অসুবিধার গুলোর কথাও বললাম, একই সাথে সমবায় ব্যবসায়ের মূল নীতিগুলোও দেখালাম এবং সমবায় ব্যবসায়ের গঠন প্রক্রিয়াও দেখালাম। এই পাঠগুলোর মাধ্যমে, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আজকে সমবায় ব্যবসায়ের ইতি টানবো। সমবায় ব্যবসা থেকে আমরা তাহলে সমবায় ব্যবসা কি, সমবায় ব্যবসায়ের গঠন প্রণালী, সমবায় ব্যবসায়ের মূল নীতি, সমবায় ব্যবসায়ের সুবিধা অসুবিধা এবং সমবায় ব্যবসায়ের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। এখান থেকে প্রতি বছরই সমবায় ব্যবসা না হোক, মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন থেকে কম করে না হলেও 1-2 প্রশ্ন বোর্ড পরীক্ষায় দেখা যায়। তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে পড়ো এবং রিডিং পড়ো, অবশ্যই রিডিং করবে। এখান থেকে অনেকগুলো বহু নির্বাচনী আসে, তোমরা বহু নির্বাচনীগুলো পড়ার জন্য হলেও অধ্যায়ের প্রতিটা লাইন খুব ভালো করে পড়বে। আর একই সাথে আজকে আমি সমবায় ব্যবসায়ের ইতি টানলাম, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে।